New Year, everyone. I hope the new year was a lovely beginning for all of you, and may the rest of 2025 be filled with prosperity, love, peace, and nothing but good luck. আমি আনিকা সাফায়ার, আপনাদের রেগুলার অনুষ্ঠান ইমিগ্রেশন টাইম উইথ শাহনাজের হোস্ট। কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই অনুষ্ঠানটি প্রচারিত হয়ে থাকে এনআরবি টিভিতে রাত 10টায় টরন্টো সময়। এই অনুষ্ঠানটিতে আমরা প্রত্যেকটা পর্বে আমাদের ইমিগ্রেশন বিশেষজ্ঞ শাহনাজ পারভীনের সাথে দেখা করি এবং ওনার সাথে বসে অনেক কিছু জেনে নিই। সো আসুন আমরা আমাদের ইমিগ্রেশন কনসালটেন্ট শাহনাজ পারভীনকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই। শাহনাজ, হাউ আর ইউ? প্রথমেই হচ্ছে অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের। আর ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, একটু শরীর একটু খারাপ, বাট চলছে। ঠান্ডা কাশি? ঠান্ডা কাশি খুবই কমন এখন। আচ্ছা শাহনাজ, আমরা আজকে টাইম ওয়েস্ট করব না। আমি আজকে যেই টপিকটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে কানাডার বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে আলোচিত বা বিতর্কিত টপিক, সেটা হচ্ছে যে রেফিউজি ক্লেম। বিভিন্ন দেশ থেকে মানুষ কানাডাতে আসছে এবং তারা শরণার্থী হিসাবে বা রেফিউজি ক্লেম করছেন। সো এই টপিকটা নিয়ে যদি আজকে কথা বলতে চাই, আপনার কি কোনো আপত্তি আছে? না, আমি বলবো যেটা তুমি বলেছো এটা সমসাময়িক একটা টপিক, এবং আমরা শুনতে পাচ্ছি এটার নানান ধরনের কনসিকুয়েন্স আছে যেটা অ্যাজ এ হোল কানাডাকে এফেক্ট করছে। এটা পজিটিভলি হতে পারে, নেগেটিভলি হতে পারে। সো আমার মনে হয় যে দিস ইজ দ্য হাই টাইম টু টক অ্যাবাউট দিস ইম্পর্টেন্ট টপিক। অ্যান্ড আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট যে তুমি এই টপিকটাকে সিলেক্ট করেছো আজকে আলোচনার জন্য। আচ্ছা, তাহলে আমার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে 2024 সালে কত রেফিউজি ক্লেম করা হয়েছে এবং কানাডার কোন প্রভিন্সে সবচেয়ে বেশি রেফিউজি ক্লেমের আবেদন করা হয়েছে? এটার একটু ব্যাকগ্রাউন্ডটা যদি আমি বলি আনিকা, তুমি জানো যে কানাডা পৃথিবীর বেশ অনেকগুলো দেশের মধ্যে একটা দেশ যেখানে মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসছেন শরণার্থী হিসেবে। পরবর্তী পর্যায়ে হয়তো ওনারা পার্মানেন্ট রেসিডেন্সি পাচ্ছেন এবং এখানে স্থায়ীভাবে বসবাস করছেন। বিভিন্ন প্রোগ্রাম রয়েছে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় তুমি স্পেসিফিক্যালি জানতে চাচ্ছ যে রেফিউজি ক্লেইমেন্ট যারা আসছে, ক্লেইম করছে, এটা হতে পারে যে কোনো পোর্ট অফ এন্ট্রিতে, অর্থাৎ এয়ারপোর্টে হতে পারে, বর্ডারে হতে পারে, সি পোর্টে হতে পারে, ওনারা আসছেন, ওনারা ক্লেম করছেন। সেদিক থেকে ডেফিনেটলি 2024-এ যে সংখ্যাটা সেটা অন্য অন্য বছরের সংখ্যার চেয়ে অনেক বেশি। সো এই মুহূর্তে আমি বলবো যে স্ট্যাটিস্টিক্স যেটা রয়েছে 2024-এ জানুয়ারি টু আসলে নভেম্বর পর্যন্ত আমরা স্ট্যাটিস্টিক্স পেয়েছি, ডিসেম্বরটা এখনও অ্যাড হয়নি, তবু রাফলি বলা যায় যে 2024-এ 1,60,000-এর মতন। Yes, that's a big number. It's a huge number in compared to other previous years. Exactly. 1 লাখ যেটা আমি বললাম যে 60,000-এর মতন রেফিউজি ক্লেম করেছে। আর একটা কথা তুমি জানতে চেয়েছো যে কোন দেশের মানুষ? নো, কোন প্রভিন্সে ক্লেমটা করা হচ্ছে বেশি হচ্ছে? ডেফিনেটলি অন্টারিও, কুইবেক, বিসি। সুতরাং এই প্রভিন্সগুলো আমি বলবো যে যারা ক্লেম করছেন তাদের প্রায়োরিটি লিস্টে রয়েছে। আচ্ছা, অন্যান্য প্রভিন্স থেকে কি তাহলে তেমন ক্লেম করা হচ্ছে না? যেরকম ধরেন প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড ওর নিউ ব্রান্সউইক ওর ইউকন, ওখানে কি মানুষ ক্লেম করছে না? রেফিউজিরা যাচ্ছে না, আবার ওখান থেকে কি ক্লেমগুলো করা হচ্ছে না? আচ্ছা, প্রথম কথাই হচ্ছে তুমি যদি দেখো নট অনলি যারা এসে ক্লেম করছেন, যারা কানাডাতে আসছেন, তাদের প্রায়োরিটিতে কোন প্রভিন্সগুলো রয়েছে, কোন শহরগুলো রয়েছে। সো ডেফিনেটলি অন্টারিও ইজ ওয়ান অফ দ্য প্লেস যে এই প্রভিন্সে মানুষ আসতে চায়, সেটা যে কোনো প্রোগ্রামের মাধ্যমেই আসেন না কেন। রেফিউজি ক্লেমেন্টদের ক্ষেত্রেও তাই। সেকেন্ড সিলেকশনে ওনারা করেছেন কুইবেক, যেটা আমি বললাম বিসিতে আছে, অ্যালবার্টাতে আছে। তোমার প্রশ্ন হলো অন্যান্য প্রভিন্স, যেমন ইউকন সেখানে হতে পারে, নর্থ ওয়েস্ট টেরিটরিজ হতে পারে, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড হতে পারে, নিউ ব্রান্সউইক হতে পারে। ডেফিনেটলি ইফ ইউ কম্পেয়ার উইথ অন্টারিও অর কুইবেক অর বিসি, অ্যালবার্টা, তার তুলনায় অনেক কম। যেমন আমি যদি বলি যে 2024-এর দিকে যদি তুমি তাকাও, তাহলে দেখবে যে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে মাত্র 45 জন মানুষ ওখানে গিয়েছেন এবং ওখান থেকে ক্লেম করেছেন। ইউকনের দিকে যদি তুমি দেখো, সেখানে সংখ্যাটা আরও কম। নুনাভুত সেখানে মাত্র 10 জন করেছে।
সো নিউ ব্রান্সউইকের অবস্থাও তাই। সুতরাং তোমার কথাতে থেকে প্রশ্নের উত্তরে আমি বলবো যে ক্লেম করা হচ্ছে, কারণ একই প্রসিডিওর সেখানে ফলো করা হয়। যিনি প্রিন্স এডওয়ার্ড থেকে করছেন অথবা ইউকনে করছেন এবং যিনি অন্টারিওতে করছেন, টরন্টো শহরে করছেন, নিয়ম কিন্তু আসলে একই। তবে হ্যাঁ, স্থান কাল বা আমি বলবো স্থান ভেদে সংখ্যাটা খুবই ওঠানামা করছে। আচ্ছা, অন্টারিওতে কিরকম মানে ক্লেমটা করা হচ্ছে? কারণ আমি অন্টারিওতে বাসী, অন্টারিও বেশি। 2024 সালে অলমোস্ট 84,000 ইয়াস আমি বলবো ক্লেইমেন্ট এখানে ক্লেম করেছেন। সেটা হতে পারে এয়ারপোর্টে, হতে পারে বর্ডারে, অথবা আমরা জানি যে এছাড়াও অনলাইনে যখন ফিজিক্যালি ওনারা এখানে চলে আসেন কিন্তু বর্ডারে বা করেননি, যে কোনো বর্ডারে, সেটা এয়ারপোর্ট হতে পারে বা সিপোর্ট বা বর্ডারে করেননি, সেক্ষেত্রে ওনারা অনলাইনে করছেন। হ্যাঁ, সেক্ষেত্রে প্রায় 84,000 ক্লেম পড়েছে অন্টারিওতে। পাশাপাশি আমার মনে হয় তোমার জানতে ইচ্ছে হচ্ছে হোয়াট অ্যাবাউট কুইবেক, রাইট? আমি যেহেতু বলেছি যে সেকেন্ড চয়েসে রয়েছে কুইবেক, সেখানে যেটা দেখা যাচ্ছে অ্যারাউন্ড 54। সো তুমি পার্থক্যটা দেখতে পাচ্ছ। আবার আমি বলেছি যে বিসি বলো, অ্যালবার্টা বলো, এটা পছন্দের প্রভিন্স বিভিন্ন ক্লেইমেন্টের। সেখানে বিসিতে 10,000 প্লাস, আর এদিকে অ্যালবার্টার জন্য 8,000 প্লাস। তো তুমি পার্থক্যটা দেখতে পাচ্ছ, কোথায় 84,000 এবং কোথায় 10 or 45 এক্স্যাক্টলি। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটিস্টিক্স, কোন দেশের মানুষ কানাডাতে এসে রেফিউজি ক্লেম বেশি করছেন? আনিকা, বিষয়টা যেটা হয়েছে এটা আসলে আমি আমার ধারণা যে তুমি 2024-কেই টার্গেট করছো, রাইট? কারণ ওটা হয়ে গিয়েছে, ওটা আমরা স্ট্যাটিস্টিক্সটা শুধুমাত্র তুমি জানতে চাচ্ছ 2024-কে, তার আগের বছরগুলোর নয়। আমি যদি 2024-এর দিকে তাকাই তাহলে হচ্ছে যে কোন দেশগুলো থেকে মানুষ বেশি ক্লেম করছে, এটা এবছর যেভাবে ওঠানামা করেছে আসলে কিন্তু পেছনের বছরগুলোতে এভাবে হয়নি, একটা স্ট্যাটিক অবস্থাতে ছিল। এই মুহূর্তে যদি তুমি বলো, আবার আমি বলবো বছরের শেষে যে স্ট্যাটিস্টিক্সটা আমরা পেয়েছি সেখানে যেটা দেখা গিয়েছে সবচেয়ে উপরে আছে ইন্ডিয়া, সবচেয়ে বেশি ক্লেম করেছে। ফরচুনেটলি অর আনফরচুনেটলি বাংলাদেশের পরিসংখ্যান ইভেন জানুয়ারি, ফেব্রুয়ারি, ইভেন মে পর্যন্ত আমি বলবো, অর্থাৎ মিডল অফ দ্য ইয়ার পর্যন্ত বাংলাদেশের সংখ্যাটা তুলনামূলকভাবে কম ছিল। কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে সেকেন্ড লার্জেস্ট পপুলেশন হিসেবে এসেছে, যে ইভেন মেক্সিকোর উপরে, যে যারা বেশি রিফিউজি ক্লেম করছে। এরপরে রয়েছে মেক্সিকো, রয়েছে নাইজেরিয়া রয়েছে। আচ্ছা শাহনাজ, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি রেফিউজি ক্লেইমেন্টের সংখ্যাটা যেন হঠাৎ করে বেড়ে গিয়েছে এবং এটার কারণে অনেকেই মনে করছেন যে হাউজিং ক্রাইসিস দেখা দিচ্ছে, শিক্ষার মান নেমে গিয়েছে, স্বাস্থ্য কেন্দ্রে এটার চাপ পড়ছে এবং সর্বোপরি ক্রাইম রেট বেড়ে যাচ্ছে। সো হোয়াট আর ইয়োর থটস অন দিস ম্যাটার? সত্যি কথা বলতে কি, এই কথাটা তোমার মাধ্যমে আমি আমার দর্শককেও বলতে যাই। সেটা হলো যে আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে দেখছি, পত্রপত্রিকাতে দেখছি, ইউটিউবে অনেকেই ভিডিও আপলোড করছেন, সেখানে বলছেন, সেখানে যে বিষয়টাকে তুলে আনা হচ্ছে যে এই যে সমস্যাগুলোর কথা বা ইস্যুস বা কনসার্নের কথা আনিকা বললো, উইচ আর এভরি ইস্যুস আর ভেরি ভ্যালিড, কিন্তু এটা থেকে শুধুই মাত্র রেফিউজি ক্লেইমেন্টরাই কন্ট্রিবিউট করছেন, আসলে কিন্তু তা নয়। আমরা যদি একটু দেখি রেফিউজি ক্লেইমেন্ট কারা, আমি সংক্ষেপে যদি বলে দিই যে যারা তাদের নিজেদের জীবনের নিরাপত্তা তাদের দেশে না থাকার কারণে ফিজিক্যালি কানাডাতে এসে যে কোনো পোর্টে অথবা আইআরসিসি অফিসের অনলাইনের মাধ্যমে ওনারা অ্যাপ্লিকেশন করেছেন, তাদেরকে আমরা বলছি রেফিউজি ক্লেইমেন্ট। অর্থাৎ এই মানুষগুলো ফিজিক্যালি কানাডায় আগে এসছেন, হয়তো ভিজিটর হিসেবে এসছেন, হয়তো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এসছেন, অথবা ফরেন ওয়ার্কার হিসেবে এসছেন, কিন্তু ওনারাই কিন্তু একমাত্র রেফিউজি ক্লেইমেন্ট নন বা রেফিউজি নন। আমরা ভুলে যাচ্ছি যে ইউক্রেন থেকে একটা সিগনিফিক্যান্ট নাম্বার কিন্তু এখানে রেফিউজি হিসেবে এসছে। ওনারা যেভাবে এসছেন সেটা হচ্ছে যে প্রাইভেট স্পন্সার্ড রেফিউজিস। আমি যদি নাম্বারটা বলি, 2024-এ 75,000-এর উপরে স্পন্সার্ড রেফিউজি এসছে একমাত্র ইউক্রেন থেকে।
৭৫,০০০-এর উপরে 2023-এ ওনারা এসেছিলেন এবং 2022 সালেও তাই। সুতরাং একটা বড় সংখ্যায় রেফুজি অ্যাড হয়েছে এই রেফুজি ক্লেইমেন্টদের সঙ্গে। এরপর আমরা যদি ইউক্রেনের দিকে তাকাই, সেখানেও গভর্নমেন্ট স্পন্সর্ড রেফুজি ছিল, প্রাইভেট স্পন্সর্ড রেফুজি ছিল, এছাড়াও আরও নানান ধরনের প্রোগ্রাম রয়েছে যেগুলোর মাধ্যমে রেফুজি আসছেন এবং ওনারা এদেশে বসবাস করছেন। ওনাদের সাথে পার্থক্যটা যেটা, সেটা হচ্ছে রেফুজি ক্লেইমেন্টের যে প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, স্পন্সর্ড রেফুজি অথবা আপনার গভর্নমেন্ট অ্যাসিস্টেড যে প্রোগ্রামগুলো রয়েছে তার মধ্যে যখন আসেন তখন ওনাদের ইভেন এই প্রসেসগুলো পাড়ি দিতে হয় না। সুতরাং আনিকা, তোমার কথায় আমি যেটা বলবো সেটা হচ্ছে যে না, এখানে শুধু কিন্তু রেফুজি ক্লেইমেন্টরা এসে হঠাৎ করে সংখ্যাটা বেড়ে গিয়েছে, হাউজিং ক্রাইসিস হয়েছে, স্কুলে প্রেশার পড়ছে, হেলথ সার্ভিস ওইভাবে পাওয়া যাচ্ছে না সংখ্যার কারণে। এখানে আরও অনেক কিছু রয়েছে। আমি বলবো যে আমরা শুধুমাত্র এই দায়ভারটা রেফুজি ক্লেইমেন্টদের উপরে ছেড়ে দিতে পারি না। অবশ্যই এর মধ্যে নতুন ইমিগ্রেন্ট এসছেন, সবাই মিলে মিশেই এটা হয়েছে। এবং অন্যদিকে আমি আরেকটা কথা বলবো যে যে দেশে মানুষ আসে সেটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসে, সেটা ইমিগ্রেন্ট বলো, সেটা স্পন্সর্ড রেফুজি বলো, রেফুজি ক্লেইমেন্ট বলো, সরকার যেন হিমশিম খাচ্ছে এই মানুষগুলো দেশে আসার পরে এদেরকে হ্যান্ডেল করার জন্য। সুতরাং পুরো দায়ভারটা আমি আসলে রেফুজি ক্লেইমেন্টদের কাঁধে দিতে চাচ্ছি না, কারণ এটা রিয়ালিটি নয়। আচ্ছা, একজন রেফিউজি ক্লেইমেন্ট কি কানাডার লেবার মার্কেটে কোনো ধরনের কন্ট্রিবিউশন করতে পারবে, নাকি সেই জাস্ট সোসাইটির জন্য শুধুমাত্র বোঝা? হ্যাঁ, এই কথাটাও আমি আমার দর্শককে বলতে চাই, কারণ প্রায়শই এই প্রশ্নগুলো আমি শুনি যে রেফিউজি ক্লেইমেন্টরা বোঝা, ওনারা স্কিলড ওয়ার্কার হিসেবে কাজ করতে পারছেন না, ওনারা শুধু ফিজিক্যাল লেবার বা হ্যান্ডিম্যান হিসেবে কাজ করেন। ঘটনাটা কিন্তু আসলে তা নয়। সিগনিফিক্যান্ট নাম্বার আছে। আমি যদি স্ট্যাটিস্টিক্স ওয়াইজ যাই, আমি বলবো ওভার 50% রেফিউজি যারা আছেন তারা স্কিলড ওয়ার্কার। এরকমও আছে, এটার মধ্যে ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, আর্কিটেক্ট আছেন, আইটির পার্সন আছেন, ব্যাংকার আছেন, মার্কেটিংয়ের পার্সন আছেন। সুতরাং দে আর হাইলি কোয়ালিফাইড। হেলথ সেক্টরের লোকজন রয়েছেন, ওনারা ওপেন ওয়ার্ক পারমিটে আসেন, কাজ করেন। এখন একটা প্রশ্ন হচ্ছে, আমরা জানি যে কানাডার লেবার মার্কেটে বিশেষ করে রেগুলেটেড প্রফেশনগুলোতে যেতে হলে এখানে বিশেষ ধরনের লাইসেন্সের প্রয়োজন হয়, লোকাল এডুকেশনের প্রয়োজন হয়। সে জায়গাটায় এসেই এই ক্লেইমেন্টরা অথবা যারা আমি একটু আগে বললাম যে স্পন্সর রেফিউজি, তারা এসে আটকে যাচ্ছেন। তার কারণ হলো যে রেগুলেটেড প্রফেশনে ঢুকতে হলে ওনাদের ওই লাইসেন্সটার প্রয়োজন হয়। এর যে প্রফেশনগুলো আমি বলেছি তাদের অধিকাংশই হচ্ছে রেগুলেটেড প্রফেশন। সুতরাং কি করবেন, সার্ভাইভালের জন্য ওনারা যেটা করছেন সেটা হচ্ছে যে হ্যান্ডিম্যানের কাজ করছেন, ফ্রন্টলাইন ওয়ার্কার হিসেবে কাজ করছেন, যেটা অনেক সময় আমরা লেবেল করে থাকি অড জব করছেন। কিন্তু আপনারা যদি একটু পেছনের দিকে তাকান, কানাডা আমি বলবো এটা ইমিগ্রেন্টদের দেশ। যখন আমরা ইমিগ্রেন্টদের দেশ বলি, এটা নট নেসেসারিলি এখানে সব সময় স্কিলড ওয়ার্কাররা এখানে আসেন পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে। কানাডার ইমিগ্রেশন হিস্ট্রিতে যদি আমরা যাই তাহলে দেখব যে 80s-এর আগে মোটামুটিভাবে 80s থেকে আমি বলবো যে স্কিলড ওয়ার্কাররা আসতে শুরু করেছেন। এরপরেও 80s-এর পরেও প্রচুর মানুষ এখানে এসেছেন রেফিউজি ক্লেইমেন্ট থেকে, ওনার পার্মানেন্ট রেসিডেন্ট হয়েছেন। আপনারা যদি তাদের বাচ্চা কাচ্চার দিকে দেখেন, একটা টার্গেটই থাকে যে এদেশে আমি এসছি, এদেশ আমাকে থাকতে দিয়েছে, এদেশ আমাকে সেফটি দিয়েছে, ইন রিটার্ন আমি এদেশকে আমার সন্তানকে দিব যারা লম্বা দিন লেবার মার্কেটে সার্ভ করতে পারবে। অন দ্য আদার হ্যান্ড যে সমস্ত পুরুষ এবং মহিলা আছেন ওনারাও কন্ট্রিবিউট করছেন। আপনি এন্টারপ্রেনার প্রোগ্রামগুলোর দিকে যদি তাকান, ব্যবসায়ীদের দিকে তাকান, আপনি যদি খোঁজ করেন, এদের একটা সিগনিফিক্যান্ট নাম্বার আমি বলবো যে ওনারা একটা সময় রেফিউজি ক্লেইমেন্ট ছিলেন, আজকে হয়তো ওনারা পার্মানেন্ট রেসিডেন্ট অথবা কানাডিয়ান সিটিজেন। সুতরাং আমি আনিকার কথাতে যেটা বলবো, আই এম নট দ্যাট হোপলেস অ্যাবাউট দ্য রেফিউজি ক্লেইমেন্ট। আমি বলবো যে অনেক সময় ওনারা পরিস্থিতির শিকার হন। আমরা হয়তো তাদেরকে দেখতে পাই যে ওনারা স্কিলড ওয়ার্কার হিসেবে কাজ করছেন না, রাদার যেটা আমি তোমাকে বললাম যে ফ্রন্টলাইন ওয়ার্কার হতে পারে বা লেবার জব ওনারা করছেন। বাট ইফ ইউ গো ব্যাক টু দেয়ার ব্যাকগ্রাউন্ড অর দ্য দ্য এডুকেশন, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তুমি দেখবে যে ওনারা তাদের দেশে, যেসব দেশ থেকে ওনারা এসছেন, ভালো কাজই করতেন। সুতরাং আমি বলবো এটা সময়ের একটা ব্যাপার। টুডে অর টুমরো ডেফিনেটলি দে উইল ফ্লারিশ their own experience and they will try to make a suitable place here. And definitely ওনারা কানাডিয়ান লেবার মার্কেটে লম্বা দিন কন্ট্রিবিউট করবেন অথবা পরের জেনারেশন করবে।
আচ্ছা শাহনাজ, এবার একটু পার্সোনালি করি। যেহেতু আমার অফিস টরন্টোর ড্যানফোর্থ এরিয়াতে, বলতে পারেন যে একদম বাঙালি পাড়াতে, আমি এই কারণে অনেক রেফিউজি ক্লেইমেন্টসের সাথে আমার ফেস টু ফেস পরিচয় হয় এবং তাদের মুখে একটা প্রশ্ন বারবার আমরা শুনতে পাই এবং তারা বেশ আতঙ্কিত, সেটা হচ্ছে যে সরকার কি কোনোভাবে ঢালাওভাবে রেফিউজি ক্লেমগুলো যারা করে ফেলেছেন তাদের এই ক্লেমগুলো বিনা হিয়ারিংয়ে একদম ঢালাওভাবে বাতিল করে দেবে? আচ্ছা, তুমি শুনেছো বাতিল করে দিবে কিনা, আমি এটাও শুনি গ্রহণ করা হবে কিনা। সো যাই হোক না কেন, এটার উত্তর আমি আসলেই করতে চাই, বিকজ দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওকে, ইন দ্য মিন টাইম আমার মনে হয় তুমি দেখেছো যে আমাদের ইমিগ্রেশন মিনিস্টার উনি একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলেন যে ফার্স্ট ট্র্যাকিং রিফিউজাল প্রোগ্রাম ইন্ট্রোডিউস করা হবে। এটার অর্থটা কি? এটা যেটা বোঝাতে চেয়েছিলেন সেটা হচ্ছে যে একটা আমরা এই মুহূর্তে প্রায় 2,60,000-এর মতন রেফিউজি কেস পেন্ডিং অবস্থাতে আছে, সুতরাং এবং যে পরিমাণে রেফিউজি কেস বিভিন্ন প্রভিন্সে পড়ছে সেই অনুযায়ী কিন্তু তোমার আরপিডি মেম্বার, তার মানে রেফিউজি প্রোটেকশন ডিভিশনের মেম্বার যারা জাজ হিসেবে কাজ করে থাকেন, নাম্বারটা রেশিওটা আসলে খুবই দুর্বল আমি বলবো। তো সেদিক থেকে একটা সলিউশন খুঁজে বের করার চেষ্টা করছে মন্ত্রণালয় বা ইমিগ্রেশন রেফিউজি বোর্ড। সেই প্রসঙ্গ থেকেই কিন্তু বিষয়টা এসছে যে ফার্স্ট ট্র্যাকিং রিফিউজালস, কিন্তু এটা দিয়ে যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে যে যখন একটা রেফিউজি ক্লেম করা হয় তখন সেটার একটা ন্যারেটিভ থাকে, যেটাকে অফিসিয়াল ভাষায় বলা হয়ে থাকে যে বেসিস অফ ক্লেম। সো যেটা থাকে সেটা হচ্ছে যখন বেসিস অফ ক্লেমটা সাবমিট করা হয়, নট নেসেসারিলি তার সাপোর্টিং ডকুমেন্ট বা ডিসক্লোজারগুলো সাথে সাথে জমা দেওয়া হয়। সো একটা সার্টেন সময়ে গিয়ে সেটা হয়তো দেওয়া হচ্ছে, কিন্তু ফার্স্ট ট্র্যাকিং রিফিউজালে বলা হয়েছিল যেটা, সেটা হচ্ছে যে অন দ্য বেসিস অফ দেয়ার স্টোরি, যদি মনে করা হয় যে এই স্টোরিটা মেবি ফেক, মেবি এটাতে কোনো সেরকম ফ্যাক্টর নেই, কনসার্ন নেই, সুতরাং এটাকে আমরা উইদাউট এনি হিয়ারিং আমরা এটা বাতিল করে দেব। কিন্তু যে সমস্ত ইটস নট ফেয়ার অ্যাট অল, সুতরাং এক্স্যাক্টলি, সুতরাং এই যে তুমি বলছো, আমি বলছি ইটস নট ফেয়ার, বিকজ আইন কিন্তু এই কথাটা বলে যে 99 জন মানুষকেও যদি অপরাধীকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু একজন মানুষ, এটা এনশিওর করতে হবে একজন নিরপরাধ মানুষও যেন শাস্তি না পায়। হ্যাঁ, আমি আবার রিপিট করছি যে 99 জন মানুষকে যদি ছেড়ে দেওয়া হয়, একজন নিরপরাধ মানুষকে সিকিউর করার জন্য আইন বলে সেটাই করা। সুতরাং আমরা কিন্তু জানি না এই যে ন্যারেটিভগুলো জমা দেওয়া হচ্ছে এর মধ্যে যদি একজনও এই আওতায় পড়েন যে ওই ন্যারেটিভটা হয়তো অত অ্যাট্রাকটিভ ছিল না, সুতরাং এটা কখনোই ফেয়ার বলে মনে করা হয় না। দ্য প্রসিডিউরাল ফেয়ারনেস বলে একটা কথা রয়েছে কানাডিয়ান ইমিগ্রেশনে, সুতরাং এটা অ্যাকসেপ্টেবল নয়। বিশেষ করে যারা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড নিয়ে কাজ করেন বা এই ধরনের সংস্থার সাথে বা অ্যাডভোকেসি করেন হিউম্যান রাইটস ইস্যুগুলো নিয়ে, ওনাদের কাছে এটা একটা বিশাল না। ঠিক একইভাবে যে সমস্ত লয়ার, কনসালটেন্ট এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত, তাদের কাছেও মনে হয়েছে ইট শুডন্ট বি। সুতরাং সরকারের এটা একটা ভাবনা ছিল, কিন্তু এই বিষয়টাকে শুরুতেই বাধা দেওয়া হয়েছে। সো আমার মনে হয় না যে এটা কার্যকর করা হবে। সরকার হয়তো এখন নতুন করে ভেবে দেখবেন যে যেহেতু যেটা আমি তোমাকে বললাম 2,60,000 কেস জমা হয়ে গিয়েছে, প্লাস হচ্ছে শুধুমাত্র 2024-এই 1,60,000-এর মতন কেস জমা পড়েছে। সো এগুলোকে কি করে নিষ্পত্তি? 2,60,000 এক্স্যাক্টলি। সো পেন্ডিং, হ্যাঁ 2,60,000, সরি আমি যদি ভুল নাম্বার বলে থাকি। সো এই যে বিশাল সংখ্যায় এবং আরও হয়তো আসবে, এটা কী করে মোকাবেলা করা যায় এজন্য হয়তো নতুন কোনো স্ট্র্যাটেজি ওনারা খুঁজে বের করবেন। তবে ফার্স্ট ট্র্যাকিং রিফিউজালের যে প্রস্তাব এসেছিল এটাকে বিভিন্ন মহল থেকে নাকচ করে দেওয়া হয়েছে। সো আমি মনে করছি না তোমার প্রশ্নের উত্তরে যেটা তুমি তোমার ক্লায়েন্টদের কাছ থেকে শুনেছ, বলতে পারো যে এরকম হওয়ার সম্ভাবনাটা খুবই কম বা নেই বলা যেতে পারে। আচ্ছা, কোনো কারণে একজন রেফিউজি ক্লেইমেন্ট যদি তার লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ বা লয়ার পরিবর্তন করতে চায়, তাহলে কি সে সেটা করতে পারে? হ্যাঁ, ডেফিনেটলি আনিকা করতে পারে। প্রসিডিউরটা কি? প্রসিডিউরটা খুব সিম্পল। এই জায়গাটা আমি একটু তোমাকে ব্যাখ্যা করতে চাই যে প্রচুর
মানুষ এসছেন এবং ওনারা রেফিউজি ক্লেম করেছেন। ইটস আনফর্চুনেটলি অনেক মানুষ তাদেরকে সাহায্য করেছে যাদের এই কাজটা করার কোনো ধরনের যোগ্যতা নেই, এবং ব্যক্তিগতভাবেও আমি জানি যে অনেকে ছোট অফিস খুলে নিয়ে বসে এই কাজটা করছেন। ওনারা আসলে কাজটা করছেন মিডলম্যানের, কারোর সঙ্গে কোনো কনসালটেন্ট যিনি রিপ্রেজেন্ট করতে পারেন আইআরবিতে ওনার ক্লায়েন্টদের, অথবা কোনো লয়ারের শরণাপন্ন হচ্ছেন, কিন্তু যে ক্লায়েন্টে এসছেন উনি জানেন না যে আসলে প্রসেসটা কিভাবে করতে হয়। এই সুযোগটা নিয়ে হয়তো ওনারা করেছেন। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডেতে গিয়ে উনি দেখলেন যে ইদার ওনার কোনো রিপ্রেজেন্টেটিভ নেই, অথবা যে রিপ্রেজেন্টেটিভ আছে সেই রিপ্রেজেন্টেটিভ যে সার্ভিসটা দেওয়ার কথা সেটা দিচ্ছে না, অথবা উনি ওনার লয়ার বলো বা রিপ্রেজেন্টেটিভ বলো তার উপরে সন্তুষ্ট নয়। যেটা করতে পারেন সেটা হচ্ছে যে একটা স্পেসিফিক ফর্ম রয়েছে, এটাকে বলা হয় ইউজ অফ রিপ্রেজেন্টেটিভ ফর্ম। সুতরাং উনি যদি পরিবর্তন করতে চান, প্রিভিয়াস কনসালটেন্ট অর লয়ার অর রিপ্রেজেন্টেটিভ যেই থাকুন না কেন তার ইনফরমেশনটা দিতে হবে যে আমি একে পরিবর্তন করে যাকে আমি নিয়োগ দিলাম, নতুন করে রিটেইন করলাম, তার ইনফরমেশনটা দেওয়া, এবং নতুন যিনি রিপ্রেজেন্টেটিভ থাকবেন তার দায়িত্বটা হচ্ছে এটা আইআরবিকে জানানো, রেসপেক্টিভ ডিপার্টমেন্টকে জানানো, তার মধ্যে সিবিএসএ হতে পারে, অনেক সময় মিনিস্টার্স কাউন্সিল ইনভলভ হন, তাকে জানানো, এবং পুরনো যে রিপ্রেজেন্টেটিভ ছিলেন তার সঙ্গে যোগাযোগ করা এবং ওনার কাছ থেকে ফাইলটা নিয়ে নেওয়া। সো এই প্রসেসটা খুব একটা জটিল নয়, তবে ক্লায়েন্টকে জানতে হবে যে আমি সন্তুষ্ট না, আমি চেঞ্জ করতে চাই, এবং ডিউ টাইমে আসলে চেঞ্জটা করে ফেলা উচিত যদি উনি মনে করেন যে আই এম নট হ্যাপি উইথ মাই রিপ্রেজেন্টেটিভ। ওকে, আচ্ছা, ধরেন একজন কানাডাতে এসে রেফিউজি ক্লেম করলো এবং এই প্রসেস চলাকালীন সময়ে ওনার একটি বাচ্চা হলো। সো বিকজ দ্য বেবি ইজ বর্ন ইন ক্যানাডা, সো হি অর শি ইজ আ ক্যানাডিয়ান সিটিজেন বাই বার্থ। সো এইটা কি তার রেফিউজি ক্লেমে কোনো পজিটিভ ইফেক্ট হিসাবে কোনো কাজ করবে? না, অনেকে আসলে তা নয়। হ্যাঁ, যে বাচ্চা হয়েছে কানাডার মাটিতে বাই ভার্চু অফ দ্য ল্যান্ড, যেটা বলছে হ্যাঁ বাচ্চা ক্যানাডিয়ান সিটিজেন, কিন্তু এটা রেফিউজি ক্লেমকে কোনোভাবে এফেক্ট করে না। কিন্তু একটা ল আছে যেটাকে বলা হয় বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড, ঠিক আছে? সো অফিসিয়ালি বাচ্চা এদেশে জন্মালে তার রেফিউজি কেসটা গ্রহণযোগ্যতা বেড়ে গেল, বিষয়টা তা নয়, কিন্তু ইনডিরেক্টলি যেটা সেটা হচ্ছে এই যে বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড, যে এই বাচ্চাটা এদেশে জন্মেছে, এই বাচ্চার দায় দায়িত্ব সরকারের, কিন্তু বাবা মায়েরও কিন্তু দায় দায়িত্ব রয়েছে, রাইট? সো এই বাচ্চাটাকে নিয়ে যদি আমি দেশে যাই তাহলে নট অনলি, কারণ উনি কিন্তু যে ক্লেমটা করেছিলেন তার মূল কথাটা ছিল মাই লাইফ ওয়াজ নট সেফ ইন মাই হোম কান্ট্রি, ফিয়ার অফ পারসিকিউশন আমার রয়েছে। এখন কেনেডিয়ান বাচ্চাকে নিয়ে যদি আমি চলে যাই তাহলে এই বাচ্চাটার উপরেও কিন্তু সেই ভীতিটা থাকবে। ইফ দ্য সিচুয়েশন ইজ লাইক দ্যাট, তাহলে ওই যে আমি তোমাকে বললাম যে আইন বলে যে বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড, এটা অন্য বাচ্চার ক্ষেত্রেও প্রযোজ্য, ঠিক সেরকমভাবে যে বাচ্চাটা এখানে জন্মেছে তার জন্যও প্রযোজ্য। সেদিক থেকে বলতে পারো যে সরাসরি না হলেও ইনডিরেক্টলি একটা বেনিফিট উনি পেতে পারেন, প্রোভাইডেড এই বাচ্চাটার জীবন ওই দেশে কি নিরাপদ নয়। আচ্ছা, একজন রেফিউজি ক্লেমেন্ট যদি সোশ্যাল অ্যাসিস্ট্যান্স ক্লেম করেন, এটা কি কোনোভাবে তার কেসকে নেগেটিভলি এফেক্ট করবে? আমি শিওর এই প্রশ্নগুলো তুমি তোমার ড্যানফোর্থের অফিস থেকে পেয়েছো। ওকে, হ্যাঁ, ইটস এ ভেরি কমন কোয়েশ্চেন, আমি সারাদিন পেয়ে থাকি। বিষয়টা যেটা সেটা হচ্ছে না, সোশ্যাল অ্যাসিস্ট্যান্সে একজন থাকলো কি না থাকলো, একজন যখন ওপেন ওয়ার্ক পারমিট পান, উনি কোনো প্রতিষ্ঠানের সিইও হিসেবে কাজ করলেন, অর সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করলেন, অর ক্লিনার, অর রিসেপশনিস্ট, হ্যাঁ, আসলে এটার সঙ্গে উনি যে ক্লেম করেছেন তার কোনো যোগসূত্র নেই। এটা টোটালি ডিফারেন্ট চ্যাপ্টার। সুতরাং একজন যদি কোনো কারণে হয়তো উনি কাজ পাচ্ছেন না বা ওনার আর্থিক প্রচুর অসচ্ছলতা রয়েছে, কোনোভাবেই উনি লাইফ মেনটেন করতে পারছেন না উইদাউট সিকিং সোশ্যাল অ্যাসিস্ট্যান্স, উনি যদি সোশ্যাল অ্যাসিস্ট্যান্সে যান তার কারণে ওনার যেটা আমি বললাম তার কেসে কোনো ধরনের নেগেটিভ এফেক্ট পড়বে না। এটা বলতে পারেন নিউট্রাল, এটা পজিটিভও নয় নেগেটিভও কিছু নয়। ধরেন একজন রেফিউজি ক্লেম করার পরে কোনো কারণে তার কান্ট্রি পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে গিয়েছে বা প্রাণনাশের যে ভয়টা ছিল সেই ঘটনাটা বদলে গিয়েছে, তাহলে তার করণীয়টা কি? ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, আনিকা।
ওনার যে গ্রাউন্ডটা ছিল সেটা হচ্ছে যে আমি যদি ফেরত যাই তাহলে কেউ বা কাহারা আমার ক্ষতি সাধন করবে, অথবা আমাকে এক্সটেন্সিভ হার্ডশিপের মধ্যে দিয়ে যেতে হবে, যেটা আমার পক্ষে হয়তো বা সোয়ালো করা সম্ভব হবে না। কিন্তু সেই পরিস্থিতিটার বদল হয়েছে। যদি পরিস্থিতিটার বদল হয় তাহলে কিন্তু ওনার কেসের যে রিজন ছিল, ওনার ক্লেইমের যে কারণ ছিল, সেটা আর থাকছে না। সুতরাং ওয়াইজ ডিসিশন সেটাই হবে যে উনি কেসটা উইথড্র করবেন, উনি যে পাসপোর্ট ওনার থাকবে আইআরবির কাছে সেটা নেবেন, বা এনি চান্স যদি ওটা এক্সপায়ার করে গিয়ে থাকে ওইটাকে উনি রিনিউ করবেন উনি, এবং ওনার দেশে ফেরত যাবেন। কানাডাকে ধন্যবাদ জানিয়ে যে অসময়ে কানাডা তাকে সাহায্য করেছে। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে রেফিউজি ক্লেইমের প্রসেসটা, এই পুরো প্রসেসটা হতে কতদিন সময় লাগে? এই প্রশ্নের উত্তরে আমি বলবো বিভিন্ন রকম। এখন ক্লেইমটা কোথা থেকে করা হচ্ছে, ঠিক আছে? ক্লেইমটা যদি করা হয় অন্টারিও থেকে, আমি 2024-এর এখন আর নেই, আমরা 2025-এ চলে এসেছি। সুতরাং এই সমসাময়িক সময়ে 24 থেকে 25 থেকে বলি শুরু হলো। আমি বলবো কোনো অবস্থাতেই 1 বছরের আগে আমি এক্সপেক্ট করব না। তুমি জানো যে আই ডু লট অফ রেফিউজি কেসেস, রাইট? সো আমি এক্সপেক্ট করব না যে তোমার 1 বছরের আগে আমি ডেট পাবো। যদি আমি কল পাই, আমাকে যদি বলা হয় যে লুক অ্যাট ইউর ক্যালেন্ডার 8 মাসে 10 মাসে, আই উইল বি সারপ্রাইজড, প্লেজেন্টলি সারপ্রাইজড যে ওকে। কিন্তু অ্যাভারেজ টাইম পিরিয়ড হচ্ছে আমি 1 বছরের আগে, 1 বছর চলে গেলে আমি এক্সপেক্ট করবো যে ওকে এখন হয়তো আমি একটা হিয়ারিং ডেট পেতে পারি। কিন্তু সিনারিওটা টোটালি ডিফারেন্ট। আমি যদি চলে যাই তোমার ক্যালগেরিতে, আমি যদি চলে যাই তোমার নিউ ব্রান্সউইকে, আমি যদি চলে যাই নোভা স্কোশিয়া, হয়তো আমার ক্লায়েন্ট হ্যালিফ্যাক্সে আছে, সেক্ষেত্রে আমি অ্যাভারেজ 2024-এর কথাই বলছি, আমি দেখেছি যে 6 মাসের পরে আমি এক্সপেক্ট করতে পারি যে আই উইল গেট এ কল, তারা আমার সাথে চেক করবে আমার স্ক্যাজুয়ালটা কি, এবং আমি তাদেরকে সময় দিতে কবে পারবো। তো সেদিক থেকে আমি বলবো যে অন্টারিওর বাদে অন্য প্রভিন্স যদি হয়, পিইআই বা ইউকন যদি আমরা বলি, সেগুলো আরও ফাস্টার। সুতরাং ধরতে পারো তুমি বাইরের প্রভিন্স হলে 6+, এখানে 12 or 12+ অন্টারিওর জন্য। ওকে, শাহনাজ, ধরেন কেউ কানাডাতে 6 থেকে 8 মাস থেকে ফেলেছেন এবং সঙ্গত কারণে তার মনে হচ্ছে যে সে এখন রেফিউজি ক্লেম করতে চায়, সো সে কি করতে পারে সেটা? ওকে, প্রথম কথাই হচ্ছে যে এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে তুমি কানাডাতে এসছো তোমাকে 2 মাসের মধ্যে করতে হবে, 4 মাসের মধ্যে করতে হবে, 3 সপ্তাহের মধ্যে করতে হবে। যারা কোনো বর্ডারে করেনি, এয়ারপোর্টে করেনি, সিপোর্টে করেনি, বা এমনি বর্ডারে করেনি, তারা বাদে, ঠিক আছে? যখন একবার একজন চলে এসেছে, কারা কীভাবে আসে তুমি দেখবে তারা প্রত্যেকে টেম্পোরারি রেসিডেন্ট, ইদার স্টাডি পারমিটে এসছে, অথবা ভিজিটার হিসেবে এসছেন, অথবা ফরেন ওয়ার্কার হিসেবে এসছেন। আসার পরে ওনারা 6 মাস থাকলেন, 1 বছর থাকলেন, যেটা তুমি বলছো, হ্যাঁ, তারপরে উনি ক্লেম করতে চাচ্ছেন। কোথাও লেখা নেই যে 1 বছর পরে ক্লেম করা যাবে না, হ্যাঁ, কিন্তু খুব স্বাভাবিকভাবে এটা একটা বড় ধরনের প্রশ্ন হবে যে সাধারণত যেটা এক্স্যাক্টলি আমার জীবন যদি অনিরাপদ থাকে, আমি যদি প্রতি মুহূর্তে আমি ওই সিচুয়েশনের মধ্যে থাকি যে আমি কিভাবে আমার দেশকে ছেড়ে এসেছি এবং ওখানে আমি ফেরত যেতে পারবো না, ওখানে গেলে আমার নির্মম মৃত্যু হবে অথবা আমার লাইফ মেজারেবল হবে, আমার কিন্তু প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে আমি একটা প্রোটেকশন চাইব। তখন আমি কানাডার কি বলবো ট্যুরিস্ট স্পটে যাব না, ইন্টারেস্টিং জায়গাগুলো আমি ভিজিট করব না, কারণ হচ্ছে আমার মনের মধ্যে ওটা যে আমার লাইফটাকে আগে সিকিউর করতে হবে। সুতরাং সময় বেঁধে দেওয়া নেই, কিন্তু একটা সাধারণ সময়ের মধ্যে করা। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে আমার মনে হয় যে এটাও একটা হিন্ট আমরা পাচ্ছি, এরকম স্পেসিফিক্যালি কোথাও এরকম বলা নেই যে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিয়ে আসবে, হয়তো বা আমরা 2025-এ এ ধরনের অ্যানাউন্সমেন্ট পেতে পারি যে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে দেশে এসছে, যারা ফরেন ওয়ার্কার হিসেবে দেশে এসছে, অথবা যে কথাটা তুমি বলছো ভিজিটার হিসেবে এসছে কিন্তু একটা সার্টেন পিরিয়ড পার হয়ে গিয়েছে, হয়তো উনি একটা এক্সটেনশন করেছেন অথবা 2টো এক্সটেনশন করেছেন, তারপরে উনি থাকছেন, সেই মানুষগুলো হয়তোবা রেফিউজি ক্লেম করতে পারবে না। কিন্তু এরকম কথা শোনা যাচ্ছে, এখনো পর্যন্ত এরকম কংক্রিট সময় বা কোন পারপাসে আসা হয়েছিল সেই মানুষগুলো আর ক্লেম করতে পারবে না, এরকম ধরনের কোনো নোটিফিকেশন বলো বা অ্যানাউন্সমেন্ট আসেনি, তবে 2025-এ আসতে পারে। শাহনাজ, আমি জানি আপনি অনেক রেফিউজি কেস করে থাকেন, সো আপনার পক্ষে কি সম্ভব হবে আমাদের দর্শকদেরকে ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন দেওয়া অ্যাবাউট
refugee claims? আমি আমার দর্শকদের উদ্দেশ্যে যেটা বলবো যে দীর্ঘদিন এই ফিল্ডে আমি কাজ করছি, 16 বছরের বেশি হলো প্রায়। সো সেই জায়গাটা থেকে টিপস বলেন অথবা পরামর্শ বলেন, সেটা বলবো যে প্রথমেই এটা ধরে নেবেন না যে সহজ উপায়ে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার রাস্তাটা হচ্ছে রেফুজি ক্লেম। কখনোই নয়। রেফুজি ক্লেমটা হচ্ছে তাদের জন্য যাদের প্রয়োজন রয়েছে। সুতরাং এই বিষয়টা আপনাদের মাথায় একেবারে গেঁথে ফেলতে হবে যে সবার জন্য রেফুজি ক্লেম নয়, সুনির্দিষ্ট কিছু মানুষের জন্য। এটা একটা বিষয়। আর একটা বিষয় যেটা বলবো যে আপনারা যখন এই দেশটাতে নতুন আসেন, রেফুজি ক্লেম ইটস এ কমপ্লিকেটেড প্রসেস। এটা ভাবার কোনো কারণ নেই যে আপনি এলেন, আপনি কয়েকটা কাগজ জমা দিলেন, কালই আপনাকে বা একটা সার্টেন সময়ের পরে আপনাকে একটা সিদ্ধান্ত দিয়ে দেওয়া হলো। এ দায়িত্ব আপনার যে আপনি যাকে আপনার রিপ্রেজেন্টেটিভ হিসেবে সিলেক্ট করেছেন এই কাজটা করার অভিজ্ঞতা, যোগ্যতা সব কিছু ওনার রয়েছে। সুতরাং এই চেক করে দেখার দায়িত্বটা আপনার। আপনি বাজারে কোনো সবজি কিনছেন না যে 2 টাকায় যেটা পাওয়া যাচ্ছে আমি সেটা কিনবো, 3 টাকারটা আমি কেন কিনবো। সুতরাং আপনাকে যাচাই বাছাই করে এই কাজটা করতে হবে এবং আপনাকে এটাও জেনে রাখতে হবে যে এই প্রক্রিয়াটাতে আপনি যে কোনো সিদ্ধান্ত হতে পারে, পরবর্তী বিষয়ের কথাগুলো আপনাদেরকে ভাবতে হবে। সুতরাং আমি বটম লাইনে এই কথাটাই বলবো, এটা সহজ প্রক্রিয়া নয়, এটা যথেষ্ট কমপ্লিকেটেড, এটা সবার জন্য নয়। শুধু যাদের প্রয়োজন, সত্যি সত্যি আপনাদের জীবন আমি সেফ ছিল না, ইউ ডিড ইউর লেভেল বেস্ট ইন ইউর হোম কান্ট্রি, ফাইনালি আপনি করতে বাধ্য হয়েছেন। সুতরাং এই কথাগুলো যদি আপনারা মনে রাখেন, আমার মনে হয় যে সবাই আপনারা উপকৃত হবেন। Shahnaz, thank you so much for coming to our show and এই টপিকটাতে, এই সবচেয়ে বিতর্কিত টপিকটাতে আজকে এত সুন্দর করে আলোচনা করার জন্য এবং আমার এত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ অনিকা। আমিও রিয়েলি হ্যাপি যে আমি যখন নানান জায়গা থেকে শুনতে পাচ্ছিলাম, বিভিন্ন জায়গার ভিডিও আমি দেখছিলাম, আমার কাছেও মনে হয়েছে যে এই বিষয়টা নিয়ে কথা বলা প্রয়োজন। কথা বলতে পেরেছি, থ্যাংক ইউ ভেরি মাচ তোমাকে। ডেফিনেটলি থ্যাঙ্কস গোজ টু এনআরবি টিভি, কারণ তারা আমাদেরকে সুযোগ করে দেয় রিসেন্ট টপিকের উপর কথা বলার জন্য। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের যদি কোনো স্পেসিফিক কোয়েশ্চেন্স থাকে অথবা স্পেসিফিক কোনো টপিক থাকে যেটা নিয়ে আপনারা চাইবেন যে আমরা নেক্সট পর্বে আলোচনা করি, অবশ্যই আমাদেরকে ইমেল করে জানাবেন এবং আমাদের এই অনুষ্ঠানটা যে আপনাদের ভালো লাগছে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। সো এক্সপেক্ট করব আপনারা আমাদেরকে ইমেলের মাধ্যমে কন্ট্যাক্ট করবেন। টিল দেন আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, শুভরাত্রি।